সপ্তম শতাব্দীতে আরব মুসলিমদের বিজয়ের গল্প ইরানিয়া ইসলাম গ্রহণ করলেও তারা কখনোই সাংস্কৃতিকভাবে আরব হয়ে যাওয়াকে মেনে নেয়নি। মিশর, সিরিয়া বা উত্তর আফ্রিকার দেশগুলো যেখানে প্রাচীন সংস্কৃতি হারিয়ে আরব জাতিতে পরিণত হয়েছিল, ইরান সেখানে নিজস্ব স্বকীয়তা রক্ষা করেছে। এর পেছনে বড় ভূমিকা ছিল পারস্য পণ্ডিতদের সুবিয়া নামক বুদ্ধিবৃত্তিক আন্দোলনের। তারা প্রমাণ করেছিলেন ইসলাম গ্রহণের অর্থ নিজের সংস্কৃতি বিসর্জন দেওয়া নয়। এই সাংস্কৃতিক প্রতিরোধের চূড়ান্ত রূপ ছিল মহাকবি ফেরদৌসি। তার শাহনামা মহাকাব্য ফার্সি ভাষাকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি ইরানিদের মনে প্রাক ইসলামিক ঐতিহ্যের প্রতি গভীর আত্মমর্যাদাবোধ তৈরি করেছিল। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বেজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহে ওয়া আলিহি। এই নাশাদটি শেখ সাদির লেখা। সাহিত্য ও দর্শনের জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, 7 জন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলা যায়, তবুও ফার্সি সাহিত্য তার নিজস্ব মহিমায় টিকে থাকবে। এবং এই কালজয়ী 7 কবির অন্যতম হলেন শেখ সাদি। আধুনিক ইরান বা প্রাচীন পারস্যের আধ্যাত্মিক গভীরতা কতটা তীব্র তা বোঝাতে ফরিদউদ্দিন আত্তারের জীবনের একটি বিখ্যাত ঘটনা উল্লেখ করা যায়। আত্তার ছিলেন পেশায় চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। একদিন তিনি রোগী দেখায় প্রবল ব্যস্ত। এমন সময় এক আধ্যাত্মিক দরবেশ সেখানে এসে কয়েকবার শাহুল্লাহ বলে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে দরবেশ বললেন, হে খাজা, দুনিয়ার মায়ায় এত ব্যস্ত তুমি কিভাবে মৃত্যু কামনা করো? বিরক্তি নিয়ে আত্তার বললেন, যেভাবে তুমি মৃত্যু কামনা করো ঠিক সেভাবেই। দরবেশ শান্ত কণ্ঠে বললেন, সত্যিই আমার মতো মৃত্যু চাও? আত্তার হ্যাঁ বলতেই দরবেশ তার কাঠের পাত্রটি মাথায় রেখে শটান শুয়ে পড়লেন এবং আল্লাহ শব্দটি উচ্চারণ করে মৃত্যুবরণ করলেন। এই অলৌকিক ও বৈরাগ্যময় দৃশ্য আত্তারের মনে বিশাল ভূমিকম্পের মতো কম্পনের জন্ম দেয়। তৎক্ষণাৎ তিনি চিকিৎসা কেন্দ্র বন্ধ করে পার্থিব সব মোহ মায়া ছিন্ন করে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন। জন্ম হয় এক নতুন আধ্যাত্মিক মতিরুহের। এই ঘটনা অবধারিতভাবে একটি প্রশ্নের জন্ম দেয়। জালালউদ্দিন রুমি, শেখ সাদি, ফরিদউদ্দিন আত্তার কিংবা ওমর খৈয়ামের মতো চিন্তানায়কেরা কেন ইরানেই জন্মালেন, আরবে নয় কেন? এর উত্তর লুকিয়ে আছে এই দুই অঞ্চলের ভৌগোলিক, ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক ভিন্নতার গভীরে। আরব উপদ্বীপ মূলত রুক্ষ ও তপ্ত মরুভূমির দেশ। সেখানকার প্রাচীন জীবনযাত্রা ছিল চরম যাযাবর প্রকৃতির এবং টিকে থাকার কঠোর সংগ্রামে লিপ্ত। মরুভূমির সীমাহীন শুষ্কতায় মানুষের চিন্তার পরিসর ছিল বাস্তবমুখী এবং গোত্রকেন্দ্রিক। আরবের প্রাচীন কবিতায় তাই বারবার উঠে এসেছে উট, তলোয়ার, গোত্রপ্রীতি আর যুদ্ধ জয়ের শৌর্য বীর্যের কথা। অন্যদিকে পারস্য ছিল পাহাড়, প্রবহমান নদী, সুনিবিড় বাগানে ঘেরা এক স্নিগ্ধ ভূখণ্ড। প্রকৃতির এই প্রাচুর্য পারস্যের মানুষকে ভাবুক হওয়ার অবসর দিয়েছে। ভৌগোলিক ভিন্নতার পাশাপাশি ঐতিহাসিক প্রেক্ষাপটে এখানে বড় নিয়ামক। ইসলামের আবির্ভাবের 1000 বছর আগে থেকেই পারস্যে গড়ে উঠেছিল হাকমানেশি বা সাসানিদের মতো সুসংগঠিত সাম্রাজ্য। সেখানে উন্নত নগর জীবন, গ্রন্থাগার এবং রাজদরবারের পৃষ্ঠপোষকতা ছিল। স্থিতিশীল সমাজ ব্যবস্থা পারস্যের মানুষকে কেবল খাদ্য নিরাপত্তার আদিম চিন্তা থেকে মুক্তি দিয়েছিল, যার ফলে তারা শিল্প, সাহিত্য, চিকিৎসা ও জ্যোতির্বিদ্যার চর্চায় মনোনিবেশ করতে পেরেছিল। এর মানে এই নয় যে আরবদের মেধা কম ছিল। আরবদের কঠোর প্রকৃতি জন্ম দিয়েছে দৃঢ় চরিত্রের মানুষের, যা একটি বৈশ্বিক ধর্ম প্রচারের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আর পারস্যের কোমলতা জন্ম দিয়েছে গভীর দর্শনের। খৈয়াম বা সাদি কোনো শূন্য থেকে আসেননি। তারা ছিলেন পারস্যের 1000 বছরের উর্বর চিন্তার বাগানে ফোটা শ্রেষ্ঠ গোলাপ। কিন্তু আধুনিক বিশ্ব ব্যবস্থায়, আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে ইরান শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভিন্ন চিত্র। আমরা দেখি কট্টর ধর্মভিত্তিক রাষ্ট্র, পরমাণু চুক্তির টানাপোড়েন কিংবা ভূ রাজনৈতিক সংঘাত। আধুনিক ভূ রাজনীতির সংকীর্ণ লেন্স দিয়ে দেখতে গিয়ে আমরা প্রায়শই ইরানের প্রকৃত আত্মাকে এড়িয়ে যাই। যে মাটি খৈয়ামের মতো গণিতবিদ, দার্শনিক রুমির মতো স্রষ্টা কিংবা মাস্তৌরে আর্দেলানের মতো কুর্দি নারীবাদী কবির জন্ম দেয়, সে ইরানকে কেন কেবল সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করব? আরব বিশ্বের
শিয়া সুন্নি বিভাজনের বাইরে গিয়ে বিশ্ব সভ্যতায় ইরানের বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে ঐতিহাসিক পাঠ তাই বর্তমান প্রজন্মের জন্য অতীব জরুরি। সপ্তম শতাব্দীতে আরব মুসলিমদের বিজয়ের গল্প ইরানিয়া ইসলাম গ্রহণ করলেও তারা কখনোই সাংস্কৃতিকভাবে আরব হয়ে যাওয়াকে মেনে নেয়নি। মিশর, সিরিয়া বা উত্তর আফ্রিকার দেশগুলো যেখানে প্রাচীন সংস্কৃতি হারিয়ে আরব জাতিতে পরিণত হয়েছিল, ইরান সেখানে নিজস্ব স্বকীয়তা রক্ষা করেছে। এর পেছনে বড় ভূমিকা ছিল পারস্য পণ্ডিতদের সুবিয়া নামক বুদ্ধিবৃত্তিক আন্দোলনের। তারা প্রমাণ করেছিলেন ইসলাম গ্রহণের অর্থ নিজের সংস্কৃতি বিসর্জন দেওয়া নয়। এই সাংস্কৃতিক প্রতিরোধের চূড়ান্ত রূপ ছিল মহাকবি ফেরদৌসি। তার শাহনামা মহাকাব্য ফার্সি ভাষাকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি ইরানিদের মনে প্রাক ইসলামিক ঐতিহ্যের প্রতি গভীর আত্মমর্যাদাবোধ তৈরি করেছিল। ইরানের দর্শনে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কে বারবার ঘুরে ফিরে এসেছে এক প্রেমময় আধ্যাত্মিক মোড়কে। পারসিকরা ধর্মকে কেবল শুষ্ক আইনি কাঠামো বা ফিকাহ বা ভয়ের জায়গা থেকে দেখেনি। প্রাচীন জরাথুস্ত্রীয় দর্শনের সাথে ইসলামী সুফিবাদের সংমিশ্রণে ইরানে নতুন আধ্যাত্মিকতার জন্ম হয়। রুমি বা হাফিজের কবিতায় স্রষ্টা দূরের কোনো রাগী একনায়ক নন, তিনি বরং পরম প্রেমিক। ওয়াহাদাত আল উজুদ বা অস্তিত্বের ঐক্য দর্শনে বিশ্বাসী ইরানিরা মনে করত সৃষ্টির প্রতিটি কণার মাঝেই স্রষ্টার বাস। আরব বিশ্বের প্রতিটি বাস্তবতায় যেখানে ধর্মের আইনি দিকটি প্রাধান্য পেয়েছিল, ইরানের উর্বর ভূমি সেখানে এনেছিল গভীর কাব্যিক তরলতা। পারস্য সভ্যতার শ্রেষ্ঠত্ব দাঁড়িয়ে আছে মুক্ত চিন্তা ও মননশীলতার উপর। ঊনবিংশ শতাব্দীর মাস্তৌরে আর্দেলান, যিনি মধ্যপ্রাচ্যের প্রথম নারী ইতিহাসবিদ, প্রমাণ করেছেন ফার্সি ও কুর্দি সংস্কৃতির মেলবন্ধনে নারীরাও মেধার সর্বোচ্চ বিকাশে সক্ষম। আধুনিক যুগে ডাক্তার আলী শরীয়তি ধর্মকে মোল্লাতন্ত্রের খোলস থেকে বের করে সমাজবিজ্ঞানের সাথে যুক্ত করে দেখিয়েছিলেন ধর্ম কিভাবে শোষিতের পক্ষে বিপ্লবের হাতিয়ার হতে পারে। আধ্যাত্মিকতার পাশাপাশি পারস্য যুক্তিতেও ছিল অনন্য। উমর খৈয়াম পশ্চিমে কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন শ্রেষ্ঠ গণিতবিদ, জ্যোতির্বিদ। তার তৈরি জালালি ক্যালেন্ডার আজও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে নিখুঁত। বীজগণিত ত্রিঘাত সমীকরণে জ্যামিতিক সমাধান দিয়ে তিনি আধুনিক বিজ্ঞানের ভিত্তি করে দিয়েছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্য আজ রক্তস্নাত ভূ রাজনীতির নির্মম শিকার। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যাকে আমরা ঐতিহাসিকভাবে ইসলামী স্বর্ণযুগ বলি, তার মূল চালিকা শক্তি আরবরা ছিল না, ছিলেন পারস্যের পণ্ডিতেরা। চতুর্দশ শতাব্দীর বিখ্যাত আরব সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার মুকাদ্দিমা গ্রন্থে অকপটে স্বীকার করেছেন, ইসলামী সভ্যতায় জ্ঞান বিজ্ঞানে অবদান রাখা প্রায় সবাই ছিলেন অনারব, মূলত পারসিক। গণিতে আল খাওয়ারিজমি, চিকিৎসা ইবনে সিনা, রসায়নে জাবির ইবনে হাইয়ান কিংবা দর্শনে আল ফারাবির মতো মনীষীরা বৃহত্তর পারস্যের সংস্কৃতিরই অংশ ছিলেন। আরবরা ধর্মের প্রাথমিক বিস্তার ঘটিয়েছিলেন ঠিকই, কিন্তু মরুভূমির সেই ধর্মকে একটি বিশ্বমানের জ্ঞানভিত্তিক সভ্যতায় রূপান্তর করেছিলেন পারস্যের পণ্ডিতরা। আরবরা যখন ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত, ইরান তখন নিভৃতে বিশ্বকে শিখিয়েছে গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান এবং স্রষ্টার প্রেমে মাতোয়ারা হওয়া কবিতা। বর্তমান ইরান হয়তো একটি নির্দিষ্ট রাজনৈতিক কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে, কিন্তু ইরানের সমাজ ও মনন সেই কাঠামোর চেয়ে অনেক বেশি প্রাচীন ও সমৃদ্ধ। যে মাটি রুমি, হাফিজ, খোয়ামের মতো বিশ্বমানবের জন্ম দেয়, তা কখনো কেবল একটি উগ্রবাদী সমাজ হতে পারে না। রক্তস্নাত আরব রাজনীতির ডামাডোলে ইরানকে তাই দেখা উচিত তার নিজস্ব সংস্কৃতির বিশালতায় ও বিশ্ব সভ্যতায় তার তুলনাহীন অবদানের মানদণ্ডে। ভূ রাজনীতির চশমা খুলে সংস্কৃতির আয়নায় তাকালিয়ে আমরা আবিষ্কার করব এক চিরন্তন কালচারাল ইরানকে, যে ইরান অস্ত্র দিয়ে নয়, বরং যুগ যুগ ধরে কবিতা, দর্শন, প্রেম ও গণিত দিয়ে পুরো বিশ্বকে জয় করেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।